প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 67। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। সূর্যের উত্তপ্ত রশ্মি কি নিদারুণভাবে পৃথিবীর বুকে এসে পড়েছে। গরমের তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজর্ণ জীবনের মানুষ। গত মাসখানেক ধরে বৃষ্টি দেখা নেই। বিকালের দিকে আবহাওয়া কিছুটা মেঘলা হলেও বৃষ্টি নামছে না পৃথিবীর বুকে। শুক্রবারের সকালে থাকায় বাড়িতে সবাই যায় নিসরাত আরশ বাহিরে পাড়ি দেওয়ার প্রায় 5 মাস কেটে গেছে। নুসরাতের সাথে কথা হয় প্রতিদিন ইসরাতের। আগের তুলনায় গা শুকিয়ে গেছে তার, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মুখটা সরু হয়ে এসেছে। নুসরাত যখন জিজ্ঞাসা করে খাবার দাবার খাস না তুই, ইসরাতের শান্ত চেহারায় শান্ত উত্তর ভেসে আসলো, ভালো লাগে না খেতে, মুখে স্বাদ পায় না, আস্তে আস্তে গন্ধ করে সব কিছুতে। নাজনীন বেগম ইসরাতের দিকে নিষ্পলক তাকিয়েছিলেন। কি মেয়ে ছিল তার, এখন কি হয়েছে? ইসরাতের কথা শুনে বললেন, প্রেগনেন্সি টেস্ট একবার করে নিস, মেবি পজিটিভ আসতে পারে। নুসরাত সরু চোখে তাকালো ইসরাতের দিকে। বিছানায় বসেছিল সে, গায়ে ঢিলে ঢালা টি শার্ট, গলায় ওড়না পেঁচানো, চোখ দুটো পেটের দিকে স্থির রেখেই নাজনীন বেগমকে জিজ্ঞাসা করে, বেবি বাম্প তো নেই? তাহলে প্রেগনেন্সি হবে কিভাবে? আগের মতোই তো লাগছে দেখতে। মেয়ের কথায় সামান্য বিরক্ত হলেন ভদ্রমহিলা। চোখের আকার ছোট করে বললেন, তোকে এত বুঝতে হবে না, যা নিজের কাজে যা। আর হ্যাঁ ইসরাত, প্রেগনেন্সি টেস্ট করে নিস। কথা শেষ করে উঠে গেলেন নাজনীন বেগম। নুসরাত ইসরাতের সাথে আরো কিছুক্ষণ কথা বলে শেষে রাখতে যাবে। ইসরাত শুধালো, আরশ ভাইয়ের ইমেলের জবাব দিস না কেন তুই? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর কাছে বিচার দিয়েছে? না, বিচার দেয়নি, বলেছি জিজ্ঞাসা করতে। তো উনি কল দিয়ে জিজ্ঞাসা করছেন না কেন? তুই কল ধরছিস না ওনার একটাও? নুসরাত নিষ্পলক ভঙ্গিতে দুপাশে মাথা দোলালো, তারপর পকেট থেকে মোবাইল বের করে মেল পড়ে শোনালো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আইল বিয়ারিং ইউ টু মি অ্যান্ড বল। এটার আমি কি উত্তর দিব? 31 শব্দেরই ইমেলের উত্তর মানুষ কি দেয় আমি জানি না। এরপর আরেকটি ইমেল দিয়েছে, আমাকে বেশি করে মিস করিস। আশ্চর্য, পাগল নাকি? ওকে আমি মিস করতে যাবো কোন দুঃখে? ইসরাতের ঠোঁটের কোণে হাসি রাখা দেখা গেল এবার। নুসরাতের কথায় বলায় ইসরাতের সামনে ল্যাপটপ ছুঁড়ে মেরে দিয়ে নিল। বেশি আরশের মুখটা, চোখ মুখ কোসকে কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে শুধালো, কয়টা কল, কয়টা মেসেজ, কয়টা ইমেল পাঠিয়েছে? না কল ধরেছিস, আর না মেসেজের রিপ্লাই দিয়েছিস, না একটা ইমেল দেখেছিস। তোর সমস্যা কি? আমাকে খুলে বল। নুসরাত রাগ করলো, দু কাঁধ ওপরে তুলে বলল, আমার আবার কি সমস্যা হবে? আরশ চোখ সরু করে তাকাতে নুসরাত বলল, এভাবে তাকাচ্ছিস কেন? দেখছি ঘরের মৃত্যুটাকে দেখছি। কি মিথ্যা বলেছি? হ্যাঁ, সেটা পরে বলছি, আগে বল কল মেসেজে রিপ্লাই দিচ্ছিস না কেন? হিসাব আছে কতগুলো কল দিয়েছি? না হিসেব নেই। কয়টা কল দিয়েছেন বলুন? গত 5 মাসে 1800 কল দিয়েছি, 3807 প্লাস মেসেজ আর ইমেল দিয়েছি 30টা। একটু ভুল বললেন, 30টি মেল আপনি পাঠাননি, 3টা পাঠিয়েছেন। 30টা মেল ঘুরে ফিরে 3টাই হয়, একই অর্থ বহন করে। আরশ খ্যাক করে উঠল, 3টা তো দিয়েছি, তুই একটা কিছু দিয়েছিলি কেন? দেশে থাকতে একটা কি যে দিলাম না, ওইটা। তুই এখনো ওইটার হিসাব ধরে বসে আছিস। বাপ চাচার মতো বাটপারি করবি না। ফোন রাখুন তো, ফোন রাখুন। আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। কাজের কথা না বলে হুদায়া পেঁচাল পারছেন। আমার কথা ভালো লাগবে না এখনো? আমাকে তো বিষাক্ত লাগবেই। সত্যি কথা বলে দিয়েছি যে। ইসাদ পেছন থেকে মুখ দিয়ে চসূচক শব্দ বের করলো, আহা, দুজনই ঝগড়া করছে কেন? এই ভালোবাসা দুজনের ভেতর? ইসরাতের কথা শেষ করতে পারলো না, সশব্দে দুজনই বলে উঠলো, কিসের ভালোবাসা? ভালোবাসাটা আশা নেই। ঠোঁট টিপে কিচ্ছিতক্ষণ তাকিয়ে ইসরাত চুপ করে গেল। নুসরাত বলল, আমি কল কাটছি, পরে কথা হবে। আরশ চোখ সরু করে হুঁশিয়ারি দিল, কল কেটে দেখ, তোকে আস্ত রাখবো না। আমার শরীর কেমন আছে একবার জিজ্ঞাসা করেছিস? নুসরাত হেসে উঠে উড়িয়ে দিল কথাটা, বলল, ওখান থেকে বসে আপনি কিছুই করতে পারবেন না, তাই ভয় পাচ্ছি না। চ্যালেঞ্জ করবি না একদম। চ্যালেঞ্জ করলে কি করবেন তা নিজে চোখে দেখে নিস। দেশে চলে আসবেন, চ্যালেঞ্জ করে দেখ না। নুসরাত আরশের কথায় গা হালালো না, বলো, চ্যালেঞ্জ করলাম আপনাকে, যা করার করে নিন, রাখছি বলে কট করে কলটা কেটে দিল। আরশ চোখ সরু সরু করে তাকালো, বড় বড় করে ইসরাতের দিকে তাকালো আরেকবার। আগে ভয় পেল না, দেখলে কিভাবে কল কেটে দিল। ইসরাত মাথা দোলালো, সে দেখতেই বলে। আরশ ল্যাপটপের স্ক্রিনে তাকানো,
বন্ধ করে দিতেই তাড়াহুড়ো করে ইসরাতকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, তুমি কি ওই অসুস্থ ইসরাত? মাথা দুপাশে দুলিয়ে মেয়েটা বলল, জি না। অসুস্থ হলে বলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। অসুস্থ নয়, সামান্য জ্বর মনে হয়। ওষুধ আছে? না। আমি এনে দিচ্ছি, দাঁড়াও। ইসরাত বলল, প্রয়োজন নেই ভাইয়া, সামনেই তো ফার্মেসি, আমি গিয়ে নিয়ে আসতে পারবো। আপনাকে এত প্যানিক করতে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো প্রয়োজন হলে আমাকে বলো, আমি পাশের রুমে আছি। আর যদি আমাকে না বলো, মাম্মা বা পাপাকে বলো। ইসরাত মাথা দোলালো, বলে জি আচ্ছা। আরস রুম থেকে বেরিয়ে যাওয়ার পরই ইসরাতে রেডি হয়ে বের হলো। ক্রপ টপ আর স্কার্ট পরেছে সে, গলায় ঝুলছে ওড়না। লিপি বেগম কিচেনে ছিলেন, তাই ইসরাত সেদিকে অগ্রসর হলো। ইসরাতকে কিচেনে আসতে দেখে লিপি বেগম ব্যস্ত কণ্ঠে বলল, আরে ইসরাত, এখানে এসেছিস কেন? তোর না শরীর খারাপ? যাকে রেস্ট নে। ইসরাত ক্ষীণ হাসলো, বলল, একটু বের হব। কেন? বাসে ভালো লাগছে না। আচ্ছা, যদি ভালো না লাগে একটু হেঁটে আসো। ইসরাত মাথা তোলালো, বলল, আমি বাইরে বের হব, এজন্য আপনার অনুমতি নিতে এসেছি। বোকা মেয়ে, অনুমতি নেওয়ার কি প্রয়োজন? যাও ঘুরে আসো। তোমার বড় বাবার সাথে নিবে? ডেকে দিব? উনি বের হচ্ছেন হাঁটতে। ইসরাত ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, প্রয়োজন নেই বড় আব্বু, বড় আম্মু, আমি একা যেতে পারবো, একটু হেঁটেই চলে আসবো। কণ্ঠে চিন্তা রেখে লিপি বেগম জানতে চাইলেন, সবকিছু তো চিনো, হারিয়ে যাবে না তো? জি না। সাবধানে, মার নেই। এক কাজ করো, তোমার লোকেশন আমাকে সেন্ড করে যাও, আসতে দেরি হলে আমি এগিয়ে আসবো। ইসরাত মাথা দুলিয়ে বাইরে যাওয়ার সময় ঘুরল। লিপি বেগম তার পিছু ডাকলেন, বললেন, তোমাকে ক্লান্ত দেখাচ্ছি ইসরাত, কোনো খবর আছে কি? কয়েকদিন ধরে লক্ষ্য করলাম খাবারের প্রতি অনিয়মিত হচ্ছ। প্রেগনেন্সি টেস্ট একবার করিয়ে নিও। আমার ধারণা, যদি ভুল না হয়, পজিটিভ হতে পারে। জি আচ্ছা, করে নিব। বাইরে থেকে কিছু আনতে হবে? হ্যাঁ, কিছু ফুডস নিয়ে এসো তোমার জন্য। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল, সে আসার সময় নিয়ে আসবে। লিপি বেগম তাকে শুধালেন, সাথে ইউরো আছে? না থাকলে বলো, আমি দিচ্ছি। আছে, জেন কার্ড দিয়েছে। কার্ড নিয়ে বের হচ্ছ, সাথে ক্যাশ না থাকলে কিছু নিয়ে নাও। দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইসরাতের মানা করার সুযোগ না দিয়ে লিপি বেগম দৌড়ে গেলেন, নিজের ব্যাগ থেকে টাকা নিয়ে এসে ধরিয়ে দিলেন হাতে। বললেন, বাইরে কিছু খেতে চাইলে খেয়ে ফেলো, মানা করবে না নিতে, মা হিসেবে দিচ্ছি। ইসরাতের হাতের মুঠোয় টাকা পরে দিল লিপি বেগম। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে গিয়েছে। ইসরাত পায়ের জুতো পরে বের হলো বাসা থেকে। স্ট্রিট দিয়ে হেঁটে এগোলো। আবহাওয়ার আজ সামান্য ঠান্ডা, শীতল বাতাস বইছে, গাটা যেমন শিরশির করছে তার। শীতল বাতাসে সে তার কাছে ফিরে যাচ্ছে। ইসরাত প্রথমে ঘোরার সিদ্ধান্ত নিল, নিজেকে সময় দিবে। আজ সে মুক্ত বাতাসে শ্বাস নেবে বড্ড। রাস্তা ব্যস্তভাবে চলাকৃত মানুষদের অবলোকন করলো, সবার মুখে শুনলো। সরাসরি যখন দেখলো ইসরাত প্যারিসের মানুষদের, তার কাছে মনে হলো তাদের ফ্যাশন সেন্সের কাছে কেউ হার মানবে না। কি চমৎকার লাগছে সকলকেই। মে মাসে শুরু হওয়ায় চেরি ব্লসম গাছে গাছে ফুটেছে ফুল, পাতা দেখা যাচ্ছে না। বাতাসের সাথে ঝরে পড়ছে ফুলগুলো। ইসরাত সেদিকে তাকিয়ে থাকতে আকস্মিক অপ্রত্যাশিত এক লোকের কথা মনে হলো। সুটামতে হিউচু লম্বা লোকটা বলেছিল, আমাদের বিচ্ছেদ ঝরে পড়া ফুলের মতোই সুন্দর। এটা কোথায় এসে শুনেছিল আরো কয়েকবার। পয়েট ছিল কি মনে হয়। এখন এই মুহূর্তে একটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে আসলে ঝরে পড়া চেরি ব্লসম দেখতে সুন্দর। ইসরাত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশ্চর্য নয়নে উপভোগ করছে সবকিছু। প্রকৃতি মনোরম দৃশ্য তার মুখের ওপর অবাকের চরম মতো লেপ্টে দিয়েছে। অনেক ভিডিও করেছে দাঁড়িয়ে, তার মন চাইল না আজ আর ভিডিও করার। সে দেখলো হা করে সেসব, মনটা ভার হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই। মনের ভেতরে নেমে এসেছে কিছু একটা। ইসরাত ঘন্টা দুই বাহিরে হেঁটে বসে কাটালো, হাঁপে উঠেছে সে। জাহিনের সাথে থাকতে থাকতে তার মন হয় না জাহিন আসলে একজন কার্ডিওলজিস্ট। ফ্রড মনে হয় আজকাল। একজন কার্ডিওলজিস্ট মানুষের মন বোঝে না কিভাবে। ইসরাত তিক্ত অনুভূতি করতে করতেই চায় না, তবুও কেন যেন পীড়া দেয় অনুভূতিগুলো। তার মনের কোণে কাপটি মেরে বসে আছে। সে তাকাতে থাকলো আকাশের পানে। এর মধ্যে লিপি বেগমের অনেকবার তাকে কল দিয়ে ফেলেছে। সে বলেছে আরো কিছু বাইরে ঘুরবে, তারপর বাসায় ফিরবে। ওখানে ফিরে তার মন চায় না, দম বন্ধ হয়ে আসে। কাকে বোঝাবে সেসব? কেউ তো তাকে বোঝে না। দীর্ঘ শ্বাস ফেলে
উঠে দাঁড়ালো, সোজা গাইনি ডাক্তারের কাছে যাবে কথা ভাবলো ইসরাত। যেমন ভাবলো তেমন কাজ, বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হলো। এই 5 মাসে কিছুটা বলা ভুল হবে, পুরোটা ফার্সি ভাষা তার আয়ত্তে চলে এসেছে। জাইন এখানে এনে তাকে ভর্তি করে দিয়েছিল ফার্সি শেখার জন্য, তাই সুবিধাই খুব একটা হলো না। ভদ্রমহিলা বললেন, রিপোর্ট এসে যাবে, আপনি আগামীকাল এসে নিয়ে যাবেন। ইসাত মাথা দোলালো। হসপিটাল থেকে বের হতেই আরো কিছুক্ষণ ঘুরতে চাইলো। তার পূর্বে জাহিনের কল আসলো, মুখের বিকৃতি ঘটলো তার। ভাবলো কলটা ধরবে না, তারপর কি মনে করে যেন কলটা ধরে কানে লাগাতেই জাহিনের কণ্ঠস্বর ভেসে এলো, ইসরাত। তার ব্যবহার আগের মতোই নমনীয় থাকলেও ইসরাত কেন জানি সেসব সহ্য করতে পারে না। জায়ানকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে মাঝে মধ্যে। সে কি মেন্টালি সিক হয়ে যাচ্ছে? এমন ইচ্ছে তো তার আগে কখনো হতো না, তাহলে এখন কেন হচ্ছে? নিজের তিক্ততার ভেতরে চেপে রেখে বলল, হ্যাঁ আমি বলছি। আপনি বাইরে গিয়েছেন? জি। আমি কি আপনাকে নিতে আসবো? ইসরাত জানে না সে বললে এই লোক আসবে, তাই সে নিজের সহানুভূতি প্রকাশ করেই নিজেই ঠোঁটের ফাঁক গলে দীর্ঘশ্বাস বেরিয়ে এসে বলল, আসুন। ইসরাত হাঁটতে লাগলো রাস্তার পাশ ঘেঁষে, মনোযোগ তার মাটির দিকে। এতক্ষণ সবকিছু ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। 5 মিনিট অতিবাহিত হলো না, জাইনের গাড়ি এসে থমকালো তার সামনে। তৎপর গাড়ি থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিল সে। উঠে বসুন। ইসরাত উঠে বসলো বাকবুদ্ধিদ্বন্দ্ব ছাড়া। গাড়িতে বসেই সিট বেল্ট বেঁধে নিল। জাইন জিজ্ঞাসা করলো, কোথাও ঘুরতে যাবেন? প্রশ্ন করে অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাইন। ইসরাত বলল, আপনার ইচ্ছে হলে নিয়ে যান। গা ছাড়াভাবে কথাটুকু গা থেকে এলিয়ে দিল সিটের দিকে ইসরাত। জাইন গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিল। এমন সময় গাড়ির দিকে থমকালো সমুদ্রের কাছে। দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের পানি টলটল স্বচ্ছতা। ইসরাত সেসব দেখে কোনো উচ্ছ্বাসতা কাজ করলো না। সে নির্লিপ্ত বদনে চেয়ে রইল কেমন কাঠপুতনির মতো। আর তাকে চালানো হচ্ছে যেন চাবি দিয়ে। সেই চাবির মালিক জাইন। গাড়ি থেকে নামতেই বাতাসে ঝাপটে এসে লাগলো মুখে, শিরশিরি ধরিয়ে দিল ওর মতো। ইসরাতের মুখটা কালো থাকলেও এবার যেন ধরা ছোঁয়া গেল না মুখের আকৃতি। জাইন তার আঙুলের ভেতর আঙুল ঢুকিয়ে জিজ্ঞাসা করলো, ভালো লাগছে? উত্তর আসলো না। উত্তর পাবে সে আশা করেও না জাইন। ইসরাত যে তার সাথে থাকছে এটাই বেশ। ইসরাতের গায়ে যেন ফিনফিনে নরম কাপড়, বাতাসের ঝাপটে সামান্য দুলে উঠল। উত্তাল বাতাসে সে গা ছুঁয়ে যাচ্ছে। ইসরাত সমুদ্রমুখী হয়ে দাঁড়ালো। জাইন জিজ্ঞাসা করলো, খাবার খেয়েছো নাকি খালি পেটে ঘুরছো? ক্ষীণস্বরে মেয়েটির উত্তর আসলো না। বাতাসের ঝাপটায় মিলিয়ে গেল, খেয়েছি। ক্ষীণ বাতাস আর বড় ঢেউগুলো আছড়ে পড়ছে সে তীরে। ইসরাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল সমুদ্রের প্রতিচ্ছবি ফেরা সূর্যের দিকে। কেমন প্রখরতা না থাকায় দৃষ্টি স্থির হয়ে ওইখানেই। মৃদু বাতাসে জাইনের ডেনিম শার্টে ধাক্কা খেয়ে ইসরাতের গায়ে ধাক্কা খাচ্ছিল। জাইন মুহূর্তের উত্তাপ উপভোগ করছিল। ইসরাতের বাদামি বর্ণের চুলগুলো আলোর যেন চিকচিক করছে, কিছু একটা উড়ছে। এ সময় দৃষ্টি তার পুরো শরীর পরক করলো। বাতাসের ধাক্কায় পাতলা ক্রপ কাপটা শরীরের সাথে লেপ্টে যেতেই জাইন না চাইতেও শরীরের আকাশ সরু করে আসলো। শরীরের অধিকাংশ অংশ আগের তুলনায় সরু হয়ে গেল, পেটটা খানিকটা উঁচু। জাইন আরো ভালোভাবে দেখার জন্য দুপা আগালো। ইসরাত তখন সংশ্লিষ্ট দৃষ্টি পেটের দিকে বুঝতে গুটিয়ে গেল। দু হাতে ঘুরে ফেললো, ব্যর্থ চেষ্টা করলো, সম্ভব হয়ে উঠল না। জাইনের প্রখর দৃষ্টি সূর্যেনে ঠায় সেখানে। যখন সে বুঝতে পারলো এটা সত্যি, তখন তার ঠোঁটে ক্ষীণ হাসির ছায়া দেখা গেল। চোখ সেদিকে রেখে আরো এক পা এগিয়ে আসতেই ইসরাত দু পা সরে গেল। জাইনের মুখে হাসি তখনও লেগে আছে। সে ফিসফিস করে মেয়েটার নাম উচ্চারণ করলো, দু একবারের মতো থেমে থেমে, ইসরাত ইসরাত। ইসরাত জাইনের মুখের হাসিটুকু মিইয়ে দিতেই বলল, আপনি যা ভাবছেন তা কিছুই না। গ্যাসের কারণে পেট আগের তুলনায় সামান্য ফুলে গেছে। জাইন হাসিটা নিভে যাওয়ার মতোই আরো বৃদ্ধি পেল। ফিসফিসানোর মতো করে শব্দ করলো, আপনি এ কি করছেন ইসরাত? ইসরাতের মুখে ভেসে উঠল খুশির ঝলক। সে আবারও ডাকলো, ইসরাত, আমার বোকা ইসরাত, আপনি কি করছেন এটা? ইসরাত দুপা পিছিয়ে গেল আরো। জাইনের মুখের ভাবভঙ্গিমা স্বাভাবিক লাগলো না তার, একটা অস্বাভাবিক জন্তু নেয়। তার মুখটা শুকিয়ে কাঠ হয়ে আসলো। অসন্তুষ্ট হয়ে বলল, তুমি তুমি যা ভাবছো তা কিছু না, গ্যাসের জন্য পেট ফুলে গেছে। জাইন দ্রুত পায়ে ওপরে তুলে সাদা স্লিকার্স পরা পা বালুতে ফেললো। বলল, আমি কি ভাবছি আপনি কি করে তা বুঝলেন? ইসরাত পেছন থেকে সরে যাওয়ার চেষ্টা করলো। ছুটে যাওয়ার আগে তার কবজি চেপে ধরা হলো। বাতাসে বিড়বিড় করে শোনা গেল নরম কণ্ঠের একটি কথা, এটা তোমার বাচ্চা না।
জাইনিটা তোমার না। যাই নিজের হাতে ধরে রাখা মেয়েটার মুখের দিকে চেয়ে হাসি চাপার চেষ্টা করলো। হয়ে উঠলো না হাসিটা, তার মুখ ছিঁড়ে বেরিয়ে আসলো। তার চোখে জ্বলছিল তখন উজ্জ্বল আলোয়, সেগুলো চকচক করছিল। সে কানে তুলে মনে মনে মেয়েটার কথা। সে ভয়ে পা পিছিয়ে নেওয়ার চেষ্টা করলো। জাইন মাথা ঝোঁকালো তার পেটের দিকে, ফিসফিসিয়ে পেটে বাক্য ছুড়ে বলল, হাই লিটল গার্ল। ইসরাতের সাথে কথা শেষ করে নুসরাত গা এলিয়ে দিয়েছে সোফার ওপর। এখন এলা নইতা। নাসির সাহেব কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। নিয়মিত থেরাপি দেওয়ায় নুসরাতের সোফার ওপর চোখ বুজে শুয়ে থাকতে দেখে শরীর খারাপ তোমার। নুসরাত চোখ খুলে এবার তাকিয়ে বন্ধ করে নিল আবার। না, এমনি শুয়ে আছি, ভালো লাগছে না শরীর। নাসির সাহেব টিভি অন করে বসতে বসতে বলেন, কিছু একটা খাও, তাহলে দেখবে ভালো লাগছে। কথা শেষ করে চ্যানেল বদলালেন। একজন মহিলাকে দেখা গেল স্ক্রিনে। নুসরাত কি ভেবে একটা তাকালো টিভির দিকে, তারপর চোখ আটকালো শিরোনামের দিকে। প্রথমে গা ছাড়া ভাবে তাকিয়ে আকস্মিক বলে ওঠে, ভদ্রমহিলা এক নাগারে কথা বলে চলেছে। নুসরাতের কানে একটা লাইন এসে বাড়ি খেলো। শুধু পুনরাবৃত্তি হলো। মে মাসের 8 তারিখ সিলেটের সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। কথাটা শোনার পর বুকের ভেতরটা যেন ধক করে উঠলো তার। চোখ দুটো শুকিয়ে কাঠ হয়েছে নিমেষে। কানের মাঝে তখনও বাজলো, মে মাসের 8 তারিখে সিলেটের সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। ফাঁসির কারণ এনে বিবৃতি করছে সাংবাদিকরা। এসবের কোনোটা শুনল না নুসরাত। স্ক্রিনের দিকে তাকিয়ে রইল নিমিশেষ। নাহিয়ানের উজ্জ্বল চেহারা দেখল। দীর্ঘক্ষণের নীরবতার পর নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। নাসির সাহেবের মুখ দিয়ে চুকচুক শব্দ করলো। হতাশার কণ্ঠে বলল, ছেলেটা বুদ্ধিমান ছিল, সৎ পথে চললে আরো দূর যেতে পারতো। বিপথে গিয়ে জীবনটা নষ্ট করলো, অকালে ফাঁসি হলো। আরো কিছুক্ষণ নাসির সাহেব দুঃখ বাণী চলে গেল। সেই দুঃখ স্থায়ী হলো খুব কম সময়। সময় বাড়ার সাথে সাথে মনের ভেতর খারাপ লাগাটাও নিভে গেল। মানুষের জীবন অস্থায়ী, দুঃখ কষ্ট স্থায়ী। নাহিয়ান আবরার পূর্বের ফাঁসির কথা কেউ মনে রাখলো, কেউ রাখলো না। সে মরার কয়েক ঘন্টা পর সবার মনের ওপরে পড়া দুঃখ বিলাস হয়ে গেল। পৃথিবী চলল তার নিয়মে। মানুষ ব্যস্ত হলো তাদের কাছে। ক্যালেন্ডারের পাতা উল্টে পড়ল সপ্তাহখানেক সময়। নুসরাত আগের মতোই শোরুমে বসা শুরু করলো। সেদিন নুসরাত প্রথম তারা দেখেছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। অপ্রত্যাশিত ঘটনায় সবাই যখন বিমর, তখন নুসরাত সবাইকে সহজ করলো। রুবার জন্য দুঃখ প্রকাশ করলো। মসজিদে তার রুহের কামনা করে কোরআন খতম করা হলো। নুসরাত নিজের রুমে বসেছিল। দুদিন ধরে আরশের কোনো মেসেজ আসেনি। আগের মেসেজগুলো সে দেখছিল। ইংরেজি গুটি গুটি অক্ষরে লেখা, হে সুইটহার্ট, হাউ আর ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মিস মি। আরও কিছু মেসেজ। কফি খাচ্ছিল, তার ছবি পাঠিয়ে নিচে লিখেছে, ইউ ওয়ান্ট টেস্ট। নুসরাত রিপ্লাই দিয়েছিল, হোয়াট। আরও উত্তরে লিখেছে, কফি অর হোয়াট। পাশে চোখ উল্টানো ইমোজি। এরপর কালো রঙের একটা ইমোজি পাঠিয়ে দিয়েছিল সে, ইউ ওয়ান্না টেস্ট সামথিং বেটার, হোয়াট। মাই লিপস। নুসরাতের উত্তর দিবে কি খুঁজে না পেলেও এরপর আর কোনো রিপ্লাই আসেনি মেসেজের। প্রতিদিন মেসেজ এসেই আরুষের কাছ থেকে, মিট ইউ এগেন ভেরি সুন, মিস ইউ অ্যান্ড মিস ইউ। মেসেজগুলোতে চোখ পড়লেই, চোখ বোলাতে বাহির থেকে নখের শব্দ আসে। মুখ তুলে একবার তাকালো সে। দরজার ওপাশে কে দেখা যাচ্ছে না। ঝাপসা দেখাচ্ছে ট্রান্সপোর্ট গ্লাসের জন্য। ওপাশে বসে নুসরাতের মুখটা সামান্য বিরক্তি দেখা গেল। ওভারসাইজ কালো রঙের হুডিটা, ওভারসাইজ ট্রাউজার পরে একজন দাঁড়িয়ে আছে, মাথায় পরা ক্যাপ। এই গরমের মধ্যে ক্যাপ কে পরে? আকস্মিক তার মুখে বিরক্তিতে কিছু একটা প্রতিধ্বনিত হলো। এই অসময়ে কি আবার এলো কোত্থেকে? নুসরাত ভালো করে দেখার চেষ্টা করলো, সম্ভব হয়ে উঠলো না। ঝাপসা দেখা গেল লোকটাকে। ক্যাপটা কপালের একাংশ ঢেকে রেখেছে। নুসরাত তিত্তির বিরক্তি কণ্ঠ চেপে রেখেই বলল, কামিং। কথা শেষ করার আগে ধারাম করে ভেতরে ঢুকে পড়ে হুডি পরিহিত লোক। নুসরাত লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে আপনি উচ্চারণ করতেই তার পূর্বে কণ্ঠদেশে শক্ত সমর্থক হাতের চাপ পড়ল। হিসিয়ে উঠল লোকটা। বলেছিলাম না চ্যালেঞ্জ না করতে। নুসরাত অবাক হওয়ার সুযোগ পেল না। তার পূর্বেই চেপে ধরেছে চেয়ারে বসে দেওয়া হলো তাকে। আরশের হাতের স্পর্শ ঢিলে হলো সামান্য। কণ্ঠদেশ হতেই পপলস পয়েন্টের দিকে বুড়ো আঙ্গুল অগ্রসর হলো। নুসরাতের সামনে লোকটা গ্রীবাবাকে ঝুলে আসলো। বুড়ো নাচিয়ে শুধালো, কি এখন মুখ বন্ধ কেন? নুসরাতের চেহারায় আকস্মিক বিস্ময়। এর মুখ দিয়ে কথা বের হচ্ছে না যেন। সে বিশ্বাস করতে পারছে না এই পাগল লোকটা সপ্তাহখানেকের ভেতরেই দেশে চলে এসেছে। বেকার নাকি? কাজ কাম কিছু নেই তার? সামান্য কল দেওয়ার অভাবে এভাবে কেউ দেশে চলে আসে? আশ্চর্য, আশ্চর্য। আর সেদিকে নুসরাত নেত্র পলক ঝাপটে তাকিয়ে রইল। অস্ফুট কণ্ঠে উচ্চারণ করলো, আমি সামান্য কল কেটে দেওয়ায় আপনি চলে এসেছেন? আপনি পাগল নাকি? আর ইউ সিক?
আরসের হাতে চাপ বাড়ল আরো গলায়, কণ্ঠ খাদে নামে হিসিসালো। কল কেটেছিলি কেন তাহলে? সাহস করে হয়তো আমাকে ইগনোর করার? গলা কেটে ফেলবে একদম, গলা টিপে মেরে ফেলে এখন। মেয়েটার ঠোঁট গলার কাছে দীর্ঘশ্বাস ফেললো। আরসের হাত কণ্ঠদেশ থেকে ছাড়িয়ে নিতে চাইলো, সম্ভব হলো না। সহসা আমার অনেক আগ থেকে বলেছি, কতটুকু বলতেই আবার বলতে লাগলো, সাহস আমার আগ থেকেই ছিল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আরস নুসরাতের দিকে আরেকটু ঝুঁকে আসতেই এক্সকিউজ মি চেয়ার দুলে উঠল, পেছনের দিকে ঝুঁকলো, শেষ পর্যন্ত ধাক্কা খেলো ট্রান্সপোর্ট দরজার সাথে। নুসরাত ভুরু কুণ্ঠিত করলো। কি মতলবে দেশে এসেছেন? ঝেড়ে কাশুন তো। সে যে মতলবে হাসি, এখন একান্তই আমার ব্যাপার। আপনাকে বলবো কেন? তুই থেকে আপনিতে চলে গেছেন কেন? আপনি তো অতি দ্রুত নিচে রং পাল্টাচ্ছেন দেখি। সেটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝি মনে হয় কি জন্য দেশে এসেছি? কি জন্য এসেছেন দেখি বল। কি জন্য এসেছেন? এসেছি দেখি বল। নুসরাত হাসলো, ঠোঁট বেঁকে গেল একপাশে, শুধালো, 5 মাসেই এই অবস্থা আপনার? হ্যাঁ, এই অবস্থা। আপনি তো দেখছি অবসেসড হয়ে গেছেন। সহজ স্বীকারোক্তি। হ্যাঁ, হয়ে গেছি। হ্যাঁ তো হ্যাঁ, মিলেই গেছে। মেলাচ্ছেন কেন? হ্যাঁ, আমার সাথে? আপনি মেলাবেন না, অন্য কিছু বলুন। আপনার কি মনে হয় আমি বুঝি না? আপনি বুঝলেই বা কি মিসেস আরস? নুসরাত দুহাতে আরসের গলা পেঁচে ধরেছে, ভুরু উঁচিয়ে বলল, তা আপনার মতলব কি বলুন তো? আরস তার কোমর চেপে ধরে শূন্য তুলে ফেললো, বলল, মতলব পরে বলছি, আগে ক্যাপটা খুলে ফেলুন। নুসরাত বিনা বাক্যে ক্যাপ খুলে ফেললো, শুধালো, এত তাড়াতাড়ি ধৈর্য শেষ? হ্যাঁ, শেষ। কথা শেষ করতে আরস তাকালো মুখের দিকে, এক হাতে তার কোমর আঁকড়ে ধরে রাখা নিজের সাথে অন্য হাতে ঠেকালো তার গালে। নুসরাত হাতে নেওয়া ক্যাপটা টেবিলের ওপর রাখার সুযোগ পেল না। তার পূর্বে অপ্রত্যাশিত আক্রমণ হলো তার উপর। এই আকস্মিক আক্রমণে মেয়েটার চোখ বন্ধ হয়ে গেল। ঠোঁটের নাড়িয়ে কিছু বলার পূর্বেই ঝড়ের গতিতে তার ঠোঁট দখল করে নিল সামনের ব্যক্তি। বাতাসে মিলেমিশে একাকার হলো আরসের গলার স্বর, টুডে ইউ আর টোটালি গন নুসরাত নাসির। পিঠ ঠেকলো কোথায় বুঝতে পারল না সে, চোখ বন্ধ করে আসলো তার। আরসের অবাধ্য আচরণ বৃদ্ধি পেল, নুসরাতের পা ঠেকলো আরসের পায়ের ওপর, পিঠে ধাক্কা খেলে ট্রান্সপোর্ট গ্লাসে হাতে চাপ পড়তে লাগলো কোনো একটা সুইচের মধ্যেই। ম্যাটারিজম কন্ট্রোল ট্রান্সফার গ্লাসের ওপর দুপাশে সরে গেল, দৃশ্যমান হলো বাহিরের দৃশ্য। গ্লাসের ওপাশে কয়েকজন এমপ্লয়ি দাঁড়িয়ে আছে। হঠাৎই পর্দা সরে যেদিকে তাকালো তারা, আরো সে একেবারে চোখ তুলে তাকালো, সবাই হাগ হয়ে তাকিয়ে এদিকে। মুখে কোনো ভাবাবেগ দেখা গেল না, স্বাভাবিকভাবেই ওয়াল সুইচে চাপ দিতে দুপাশের পর্দা আবারও ছড়িয়ে গেল। নুসরাত ধাক্কা দিয়ে আরসের বুকে, বলে, দূরে সরুন। আমার এখনো হয়নি, দূরে সরা সম্ভব না। তাহলে আমি সরিয়ে দিচ্ছি, আপনি গ্লাস আঁকড়ে ধরে বসে থাকুন। নুসরাত হাতের ফাঁক গলে বেরিয়ে যেতে নিল, তার সম্ভব হলো না। আরো সে এক হাতে টেনে ধরলো তার হাত, টেনে নিয়ে দাঁড় করলো আরো সে আগের জায়গায়। বলল, আমাকে দেশে আনিয়েছেন কেন? কেউ আনেনি, নিজে নিজে এসেছেন, নিজে পায়ে হেঁটে এসেছেন, মিথ্যা বলবেন না। তুমি আমায় কল কেটে দিয়েছো, তাই আমি আসতে বাধ্য হয়েছি। আমার মেসেজের রিপ্লাই না দিলে আমি কিভাবে আসতাম? তাহলে এখন কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ, যেহেতু তুমি আনিয়েছো, তাহলে এখন তুমি নিজের দায়িত্বে সবকিছু ম্যানেজ করবে। আমি কি আপনাকে বলেছিলাম আপনি আসুন? আপনি নিজে থেকে এসেছিলেন, কিন্তু দোষটা তো তাও তোমারই ছিল। আমি আমি কি আমি কি ঠেকা নিয়ে রেখেছি আপনাকে ম্যানেজ দেওয়ার? সে সময় বলে দিবে। কথা বলার মধ্যে আরশের তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এখন সব দোষ আমার? অবশ্যই তোর দোষ। কথাটুকু বলার জন্য ফোশারত পেল না নুসরাত। তার আগেই সেটা সময় বলে দিবে বলেই কথা বলার মাঝে আরশ নুসরাতের গায়ের শার্টের বোতাম খুলে ফেললো, তা ছুঁড়ে ফেললো মেঝেতে। নুসরাত বলল, আমার সাথে ডিল করতে হলে রুমে করবেন, এমন অফিসে এসে ডিল করার কোনো মানে হয় না। আরশ চোখ বুজে নিঃশ্বাস ফেললো, বলল, কিছু হবে না, আর অনেক কিছুই হবে এখানে। আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। আরশ নুসরাতের দিকে কিছুটা তাকিয়ে থেকেই কোলে তুলে নিল, বলল, বড় জ্বালাচ্ছ তুমি, কোঅপারেট করলে সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি এবার জেদ করছো। আপনি জেদ করছেন, এটা কোনো জায়গা হলো যেখানে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব? সমস্যা কোথায় আমায় বল। এটা প্যারিস না বাংলাদেশ, আপনি সেটা বুঝতে পারছেন না কেন? আমি এখন কিছু শুনবো না, বুঝবো না। বি কোঅপারেট।
নুসরাত আরো সে চোখে দিকে তাকালো, বলল, কোঅপারেট করলে কি দিবেন? যা চাইবি, এনিথিং। অনেক কিছু চাইতে পারি, বুঝে শুনে কথা দিন। আপনার 14 গোষ্ঠীর সম্পত্তি চেয়ে বসতে পারি, বুঝে শুনে। বুঝে শুনে দিচ্ছি, কি চাই বল। নুসরাত তার পকেটে দিকে ইশারা করলো, বলল, আপনার কার্ড আমার চাই। আরো সেবার এক রাজ্যেই রাজি বাক্যে রাজি হয়ে গেল, দিয়ে দিব। নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, দিব না, এক্ষুনি চাই। আরস পকেট হাতড়ালো, ওয়ালেট বের করে একটা কার্ড এগিয়ে দিল। নুসরাত সেটা নিল না, হাতেই তুললো না। আরস বুড়ো চলো, নিচ্ছ না কেন? এটা না, ব্ল্যাঙ্ক কার্ডটা। ব্ল্যাঙ্ক কার্ড দিয়ে তুমি কি করবে? আমি কোঅপারেট করছি, আপনি তার বদলে আমায় কাট দিচ্ছেন। লেনদেন এখানেই শেষ। আরস এগিয়ে আসতে আসতেই বলল, লেনদেন এখানেই শেষ? হ্যাঁ। আরস মুখ তুলে তো হাতের আঁচলা তুলে নিল, বিড়বিড় করে বলল, তু আর তর্স বিলেলে। এটার মানে কি? ঠোঁটের কোণে সূক্ষ্ম ওষ্ঠ ছুঁয়ে নুসরাতের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ইউ আর ডুইং এনিথিং নুসরাত নাসির। অবাক কণ্ঠস্বর নুসরাতের। এটাই বললেন? অবভিয়াসলি, আর কি বলবো। নুসরাত মাথা দোলালো, সে বুঝেছে বলে। তার মাথা ঠেকলো আরশের বুকে। নুসরাত কার্ড এগিয়ে দিতে দেখলো, ঘুরিয়ে ফিরে জিজ্ঞাসা করলো, আসল না নকল? তুমি নিজে বুঝে নাও, আমাকে বলছো কেন? আমি দিয়েছি, এবার লেনদেন পরিষ্কার করো। কথা শেষ করে আরশের হাসি শব্দে ভেসে গেল যেন নীরবতা। নীরবতার রুমে তার হাসির প্রতিধ্বনিত হলো নুসরাতের ঠোঁটে তার ঠোঁট রেখে। আরশ ভাই, হাসবে না, চুপ থাকুন। নুসরাতের কথায় আরশের হাসি থামলো না, আর একটু বৃদ্ধি পেল। তার দু ঠোঁটে হাত রেখে চেপে ধরল নুসরাত, বলল, মুখ বন্ধ, হাসবেন না আপনি। আমি বলেছি হাসবেন না। আপনার হাসি বিচ্ছিরি রকম খারাপ। তবু আরশের হাসি থামলো না। রুমের মধ্যে প্রতিধ্বনিত হলো, ইউ আর ডু এনিথিং নুসরাত নাসির। এখন অনেক বিরত করছো, আশ্চর্য। তুমি আমার সাথে লেনদেন করেছো। দাও নাও ট্রাইব। আরশের চুলের ভাঁজে নুসরাতের আঙ্গুল নড়চড় হলো, বলল, পৃথিবীতে টিকতে আছে, দাও নাও। এরপর আপনার সাথে আমার সম্পর্ক তেমন, আপনি নিবেন, তার বদলে আমাকে সমান ফিরিয়ে দেবেন। সবার পাওনা সমান। আরো সহ করে হাসছে, তার হাসি প্রতিধ্বনিত হচ্ছে পুরো রুম জুড়ে। নুসরাত না চাইতেও হাসি মুখে বেরিয়ে আসলো, কণ্ঠের হাসির ছায়া। আপনি হাসি বন্ধ করবেন? আমার হাসি পাচ্ছেন আপনার হাসি শুনে? আশ্চর্য মানুষ এভাবে হাসে, পাগলের মতো আচরণ করবেন না। আপনি আরো বেশি হাসছেন কেন? কি হয়েছে আপনার? মুখ বন্ধ করুন, এভাবে হাসবেন না। আরো হাসি থামালো না। তাকে থামতে গিয়ে নুসরাত নিজেই হাসিতে গড়াগড়ি খেলো, বলল, চুপ চুপ, ঠোঁট স্টেপলার করে দিব, একদম চুপ।